আচ্ছা, আমরা তো সুযোগ পেলেই পাহাড়ে পাড়ি দিই, হিমালয় পর্বতমালা দেখার জন্য কোথায় কোথায় না চলে যাই। তা সে মাউন্ট এভারেস্টই হোক বা কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধবলগিরির মতো পর্বত। শ্বেতশুভ্র আইস পিকগুলোকে দেখতে দেখতে ভাবি সত্যি যদি একবার ওখানে চলে যেতে পারতাম। যাই হোক, আপনি কি জানেন এই হিমালয় পর্বতমালা কিভাবে সৃষ্টি হয়েছে? জানলে অবাক হবেন। একটা সময় এখানে ছিল টেথিস মহাসাগর। দূর দূর পর্যন্ত শুধু জল আর জল, পাহাড়ের কোনো নাম চিহ্নই ছিল না। ভাবুন একবার, আজ যেখানে পৃথিবীর উচ্চতম ও দীর্ঘতম পর্বতমালা অবস্থিত, সেখানে একটা সময় টেথিস নামের বিশাল মহাসাগর ছিল। মহাবিশ্ব থেকে পৃথিবীর দিকে তাকালে বোঝা যায় সাগর মহাসাগরের তলদেশ সহ পৃথিবীর উপরিভাগের শক্ত অংশটা কয়েকটা প্লেট বা পাতে বিভক্ত হয়ে পিচের নরম অংশের উপর ভেসে বেড়াচ্ছে। এগুলোকেই টেকটনিক প্লেট বলে। বর্তমানে 7টা বিশাল প্লেট আর কিছু ছোট প্লেট পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এই প্লেটগুলোই কখনো কখনো পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে। আর এই ধরনের দুটি প্লেটের সংঘর্ষেই হিমালয়ের সৃষ্টি হয়েছে। আচ্ছা, সংঘর্ষটা শুরু হয় আজ থেকে 7 কোটি বছর আগে। দক্ষিণের প্লেটটা বছরে প্রায় 15 সেন্টিমিটার গতিতে এগিয়ে এসে উত্তরের প্লেটের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং ক্রমাগত চাপ দিতে থাকে। প্লেটের এই চাপে সাগরের তরল তলানি উপরে কুঞ্চিত হয়ে জেগে উঠে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ধীর গতিতে চলতে থাকা এই প্রক্রিয়ায় একটা সময় টেথিস মহাসাগর বুজে গিয়ে ঠেলে উপরে উঠে আসে হিমালয়। প্রায় 2.5 কোটি বছরে হিমালয় তার এই বিশাল আকার পেয়েছে। তবে এখনো কিন্তু হিমালয়ের এই গঠন প্রক্রিয়া চলছে, যার ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, হিমালয়ের সৃষ্টির এই ইতিহাসটা বললাম কেন বলুন তো? কারণ আজকে যার কাহিনী শোনাবো তার বয়স যে হিমালয়ের থেকেও বেশি। হ্যাঁ, নেপালের কালীগণ্ডকী নদীর ইতিহাস যে আরও প্রাচীন, যেখানে স্বয়ং বিষ্ণু শিলারূপে বিরাজ করে। আসলে নারায়ণ শিলা যে কেবলমাত্র পাওয়া যায় এই কালীগণ্ডকী নদীতেই। কিন্তু কেন শালিগ্রাম পাওয়া যায় এখানে, তার কাহিনীও বলবো আজকে। তো চলুন নেপালের মুস্তাং দিয়ে বয়ে আসা স্বচ্ছ অথচ কালো জলের কালীগণ্ডকীর রহস্য ভেদ করি আজকে। একটা নদী যার জল স্বচ্ছ হলেও কুচকুচে কালো, অথচ এই নদী হিন্দু বৌদ্ধ উভয়ের কাছেই খুবই পবিত্র। ভগবান বিষ্ণু থেকে তুলসীর ইতিহাস লুকিয়ে রয়েছে এই জলের গভীরে। এমনকি বাল্মীকিও নাকি এই নদীর তীরে বসেই রামায়ণ রচনা করেছিলেন। গঙ্গার এই উপনদী কালীগণ্ডকী নেপালের প্রধান নদী। বহু বহু যুগ আগে তিব্বত থেকে বয়ে আসা নদীটায় হিমালয়ের সৃষ্টির ফলে নিজের রূপ বদলেছে। এখন তাই পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত হল এই কালীগণ্ডকী নদীর গিরিখাত। এটা নেপালে অবস্থিত। স্থানীয় ভাষায় এই গিরিখাত অন্ধা গালিচ নামেও পরিচিত। এই গিরিখাত হিমালয়ের একটি গ্রাবণে অবস্থিত। হিমালয়ের থেকেও প্রাচীন এই নদী পশ্চিমে ধওলগিরি এবং পূর্বে অন্নপূর্ণাকে পৃথক করেছে। যদি দুটি পর্বতের সর্বোচ্চ শিখরের পার্থক্য অনুসারে গভীরতা মাপা হয়, তাহলে এটি পৃথিবীর গভীরতম গিরিখাত। টেকটনিক প্রক্রিয়ার ফলে পর্বত যত উঁচু হয়েছে তার সাথে সঙ্গতি রেখে এই নদী আরও নিম্ন ক্ষয় করেছে। আর এই গিরিখাত অন্নপূর্ণা কনভেনশন অঞ্চলের মধ্যেই রয়েছে। নেপালের ত্রিশূলী নদীর সঙ্গে সঙ্গমের পর গণ্ডক নদী কালীগণ্ডকী ও নারায়ণী নামেও পরিচিত। গণ্ডক নদী গঙ্গার একটা উপনদী। এটি নেপাল ও ভারতের অন্যতম প্রধান নদী। নেপাল সীমান্তের কাছে 7,620 মিটার উচ্চতায় উঠে এবং ধওলগিরির চূড়াকে উপেক্ষা করে। এটি প্রবাহিত গভীর খাদের জন্য এবং নেপালের একটি বৃহত্তম জলবিদ্যুতের সুবিধার জন্য আলাদা। এই নদীটি বাল্মীকি নগরে ভারত নেপাল সীমান্তের একটি প্রধান সেচ কাম জলবিদ্যুতের সুবিধার জন্য জল সরবরাহ করে। নদীটি মোট 46,300 বর্গ কিলোমিটার এলাকায় রয়েছে, যার মধ্যে 7,620 বর্গ কিলোমিটার ভারতে অবস্থিত। প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতেও গণ্ডকী নদীর উল্লেখ আছে। কালীগণ্ডকী তিব্বত সীমান্তের কাছে নেপালের মুস্তাং জেলার হিমালয়ের তিব্বত মালভূমির উত্তরে শুরু হয়। নদীটির দুটি প্রধান জল নুপচু এবং সারচু আপার মস্তাংয়ের লোমাথাং শহরের কাছে মিলিত হয়েছে। এই দুটি নদীকে পশ্চিম নদী এবং পূর্ব নদীও বলা হয়। এই নদীগুলি তখন মুস্তাং খোলা নামে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়। কাকবেনিতে মুক্তিনাথ থেকে প্রবাহিত একটি প্রধান উপনদী কাকখোলা মুস্তাং খোলার সঙ্গে মিলিত হয় এবং তারপর থেকে একসঙ্গে নদীটিকে কালীগণ্ডকী বলা হয়।
নদীটি গিরিখাতের দক্ষিণে গলেশ্বরের রাহুত খোলা, বেনির মায়াগদি খোলা, কুসুম খোলার কাছে মদি খোলা এবং রুদ্রবেণীতে বদিগড়ের খাতে মিলিত হয়েছে। তারপর নদীটি একটি সমকোণে বাঁক নেয় এবং পূর্ব দিকে চলে যায়। এটির প্রধান উপনদী ত্রিশূলী বেদিঘাটে কালীগণ্ডকীর সাথে মিলিত হয়েছে, ঠিক যেমন নদীটি হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণ সমভূমিতে প্রবাহিত হয়েছে। বেদিঘাট থেকে নদীটি দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয় এবং তাকে নারায়ণী বা সপ্তগণ্ডকী বলা হয়। এরপর নদীটি দক্ষিণ পূর্ব দিকে ফিরে ভারতে প্রবেশ করে। নদীটি বিহার রাজ্যের গাঙ্গেয় সমভূমিতে প্রবাহিত হয় এবং অবশ্যই পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়। গণ্ডক নদীর একটি ধর্মীয় তাৎপর্য আছে। প্রাচীন বাল্মীকি আশ্রম এবং আশেপাশের মন্দিরগুলির কাছাকাছি অবস্থিত এবং একটি কাঙ্ক্ষিত তীর্থস্থান। কথিত আছে যে বাল্মীকি ঋষি এখানেই মহাকাব্য রামায়ণ লিখেছিলেন। এটি ভগবান রাম এবং তার স্ত্রী সীতার দুই পুত্র লবকুশের জন্মস্থান বলেও বিশ্বাস করা হয়। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান, যারা এটিকে চুমিক গ্যাটসাও বলে, যার তিব্বতী অর্থ শতজল। এবার বলি কালীগণ্ডকী এতটা জনপ্রিয় কেন। একটাই কারণ, তা হলো শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা হলো এক ধরনের ফসিল। হিন্দু ধর্মে শালগ্রাম শিলাকে স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হয়। একমাত্র নেপালের কালীগণ্ডকী নদীতেই এই শালগ্রাম শিলা পাওয়া যায়। নেপালের দামোদর কুণ্ড থেকে উৎপত্তি হয় কালীগণ্ডকী নদীর। কালীগণ্ডকী নদীর খাতে পাওয়া যায় বলে এই শালগ্রাম শিলাকে গণ্ডকী নন্দন বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে কালো রঙের এই গোল পাথর বিষ্ণুর জ্ঞান রূপে পুজো করা হয়। শ্রীবিষ্ণুর আরেক নাম শালিগ্রাম। এই পাথরকে শ্রীবিষ্ণুর রূপ বলে মনে করা হয় বলে এই পাথরকে শালিগ্রাম শিলা বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে প্রকৃতির পুজো করার রীতি রয়েছে। প্রকৃতির নানা উপাদান এখানে ঈশ্বর জ্ঞানে পূজিত করা হয়। শঙ্খকে যেমন ব্রহ্মার রূপে পূজিত করা হয়, তেমনি শিবলিঙ্গ মহাদেব রূপে এবং শালিগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে। এবার বলি শালিগ্রামের পৌরাণিক ইতিহাসের কথা। শোনা যায় অসুর শঙ্খচূড় বর পেয়েছিলেন তার বউ তুলসী সতীত্ব অক্ষুণ্ণ থাকা পর্যন্ত তাকে কেউ মারতে পারবে না। শঙ্কর শঙ্খচূড়ের সঙ্গে যখন যুদ্ধ করছিলেন তখন বিষ্ণু তার রূপ নিয়ে তুলসীর সতীত্ব নাশ করেন, তাতেই শঙ্খচূড় নিহত হয়েছিলেন। তুলসী তখন বিষ্ণুকে পাষাণ হয়ে থাকার অভিশাপ দেন। তারই প্রতীক শালিগ্রাম, আর বিষ্ণুর ইচ্ছায় তুলসী গাছ হয়ে একসঙ্গে পূজিত হন। এ তো গেল শালিগ্রামের পৌরাণিক ব্যাখ্যা। এবারের সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিয়ে শুনুন। আজকের হিমালয় একসময় ছিল সমুদ্র গর্ভে। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে সেনোগ্রিক কালে ইয়াসিন যুগের শেষ ভাগে টেসিস মহাসাগরে সমুদ্র থেকে হিমালয়ের আস্তে আস্তে মাথা উঁচু করতে শুরু করে, আর তা শেষ হয় প্লাইস্টোসিন উপযুগে, যা প্রায় 1 কোটি বছর আগের কথা। ফলে এক মহা অতীতকালের সামগ্রিক পলি এবং প্রস্তরের স্তরে রূপান্তরিত হয়েছে আজকের হিমালয়ের শিলাস্তরে। হিমালয়ের এই শিলাস্তরকে বলা হয় স্পিতিশীল। খুব সূক্ষ্মদানার পলির অবক্ষেপ থেকে তৈরি হয়েছে বলে বিজারক পরিবেশে সৃষ্ট এই সেল এত তৈলাক্ত এবং কুচকুচে কালো। তবে জলের তীব্র স্রোতে এই শিলাস্তরগুলো ক্রমাগত ক্ষয় হচ্ছে, ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে বলে কালীগণ্ডকীর জলের রং এত স্বচ্ছ অথচ কালো, তাই তার নাম কালীগণ্ডকী। আর ওই শিলাস্তরের খাঁজে লুকিয়ে থাকা জুরাসিক যুগের অজস্র প্রস্তরীভূত সামুদ্রিক জীবাশ্ম জলের স্রোতে চলে আসছে। এই অজস্র শিলাভূত জীবাশ্মের মধ্যে একমাত্র অ্যামোনোডিয়া গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই হল হিন্দু পুরাণের পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা। শালগ্রাম শিলা ছোট্ট কুলের মতো থেকে গরুর চাকার মতো মাপের হতে পারে, কিন্তু সব শিলাই পূজ্য নয়। সাধারণত একটি আমলকির মতো মাপ থেকে একটা বড় বেলের মতো মাপের সুন্দর সুগঠিত শিলাই পূজ্য। মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক কালীগণ্ডকী নদীতে, আর এই হচ্ছে নদী আমার সামনে, আর এই হচ্ছে এখানকার নুড়ি পাথর। এরকম ধরনেরই কোনো নুড়ি পাথর থেকেই শালগ্রাম শিলা বা যে আমরা নারায়ণ শিলা পেয়ে থাকি সেই শিলা কিন্তু এখান থেকেই খুঁজে পাওয়া যায়, এখান থেকেই কিন্তু পাওয়া যায়। আর ঠিক সেরকমই কিন্তু আমি কয়েকটা শিলা এখানটায় পেয়েছি। আমি সঠিক জানি না কোনটা নারায়ণ শিলা হয়, তবে এই শিলাগুলোর এই যে নুড়ি পাথর এবং এদের যে আকার আকৃতি সেগুলো কিন্তু সত্যি একটু অন্য রকমেরই দেখা যাচ্ছে। মোট 33 রকমের শালগ্রাম শিলা পাওয়া যায়।
তার মধ্যে 24 ধরনের শালগ্রাম শিলা নারায়ণের 24টি রূপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। যদি শালগ্রাম শিলা গোলাকার হয় তাহলে তা বিষ্ণুর শিশুরূপের অবতার গোপালের রূপ বলে মনে করা হয়। আর যদি শালগ্রাম শিলা মাছের মতো দেখতে হয় তাহলে তা বিষ্ণুর মৎস্য অবতারের রূপ বলে মনে করা হয়। আর কচ্ছপ আকারের শালগ্রাম শিলাকে বিষ্ণুর কুম্ভ অবতারের রূপ বলে মনে করা হয়। এই হলো কালীগণ্ডকী নদী, আর এখানটাই পাওয়া যায় শালগ্রাম শিলা, অর্থাৎ এই জায়গা থেকেই শালগ্রাম শিলা পাওয়া যায়। ঠিক এই ধারগুলোতে খুঁজলে পরেই কিন্তু যে কেউ পেয়ে যেতে পারেন এই শিলা। এখানটায় আমি দেখছি, দেখুন এরকম সমস্ত হয়ে রয়েছে, আরও বিভিন্ন রকম রয়েছে, এরকম সমস্ত হয়ে রয়েছে, বেশ অনেকগুলো কিন্তু রয়েছে। যদিও আমি চিনি না শালগ্রাম শিলা এক্স্যাক্টলি কোনটা, তবে এখানে কিন্তু বেশ যে নুড়ি পাথরগুলো রয়েছে তাতে কিন্তু অনেকাংশেই কিন্তু দেখা যাচ্ছে এরকমই বিভিন্ন রকম ছাপ দেখা যাচ্ছে। সেগুলোই কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকেই খুঁজলে পরে শালগ্রাম শিলা কখনো না কখনো ঠিক পেয়ে যাওয়া সম্ভব। আমরা যখন নেপালের মুস্তাঙে ঘুরতে গিয়েছিলাম তখন কালীগণ্ডকীর এই বিস্তর ইতিহাস দেখে সত্যি তাজ্জব হয়ে গেছি। আর মুস্তাঙের বিভিন্ন জায়গায় কালীগণ্ডকীর যে রূপ দেখেছি, কোথাও তিত্তির করে জল বইছে, আবার কোথাও বিশাল জলধারা, সেই দেখে সত্যি তাজ্জব বনে গেছি। আর সেরকমই দেখেছি স্বচ্ছ এবং কালো জল, এবং অবশ্যই তার ধারে গিয়ে খুঁজে পেয়েছি বিভিন্ন ধরনের শিলা। জানি না সেটা সত্যি শালিগ্রাম শিলা কিনা।